নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আপনাদের সকলকে জানাই আলোর উৎসবের শুভেচ্ছা। কালী অর্চনা বঙ্গজুড়ে, করোনা কালে কড়াকড়ি রয়েছে। ঘরে বসে তারাপীঠের শক্তি আরাধনা দেখুন শুধুমাত্র নিউজ 18 বাংলায়। তবে এই কালী পুজোতে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন বিধায়ক শুভেন্দু অধিকারী। একেবারে অন্য মেজাজে তিনি ঢাক বাজালেন মন্ত্রী। আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, একেবারে অন্য মেজাজে আমরা দেখছি মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঢাক বাজাচ্ছেন, সেক্ষেত্রে তার অন্য রূপ তো দেখা গেল। তবে এই মুহূর্তে রাজ্য রাজনীতি থেকে শুরু করে সর্বত্রই শুভেন্দু অধিকারী চর্চিত এবং তাকে নিয়ে হাজারো জল্পনা। তারই মাঝে তারই রূপ, এবং যেখানে তিনি এইভাবে তাকে পাওয়া গেল সেই জায়গাটাকেও কেন্দ্র করে বা এই মুহূর্তে কি কি টানাপোড়েন বা চাপানুতর তৈরি হচ্ছে? এখন অখিলগিরি, যেখানে বলা হয় অধিকারী পরিবারের উল্টো শিবিরের যাকে ধরাই হয় অখিলগিরি, সেই রামনগর, তিনি যে এলাকার বিধায়ক, সেই রামনগরেই আজকে পুজোয় গিয়ে এভাবে ঢাক বাজালেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুধু ঢাক বাজাননি, একই সঙ্গে কিছু ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন, এবং সেই ইঙ্গিতপূর্ণ কথাতে তিনি বার্তা দিতে চেয়েছেন নাম না করে অখিলগিরির উদ্দেশ্যে। এবং তিনি এই রামনগর নিয়ে যে যথেষ্টই গুরুত্ব দেবেন আসন্ন নির্বাচনে বা আসন্ন দিনগুলিতে, সেটাই কিন্তু জানিয়েছে পায়েল। এবং সেখানে কিন্তু তিনি বলছেন, রামনগর নিয়ে আমি অনেক কিছু জানি, বলবো সময়ে। রামনগর নিয়ে অনেক কিছু জানি, বলবো সময়ে। কি জানেন, এই নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে। এবং রীতিমতো দেখা গেল কখনো পুজোর কথা বলছেন, রামনগরের এলাকার মানুষকে তিনি কতটা চেনেন। রামনগর বলা হয় যে এলাকার বিধায়ক অখিলগিরি দাবি করেন সেই এলাকা অখিলগিরি, তা যে পুরোপুরি নয়। তিনি যে এ ব্যাপারে অনেক বেশি জানেন রামনগরের, প্রচুর মানুষের নাম নিলেন, তারা কে কি করেন সেসব জানালেন। জানানোর পাশাপাশি তিনি বললেন তার সঙ্গে গোপনে অনেকে যোগাযোগ রাখেন। বিষয়টি কিন্তু ইঙ্গিত করা হচ্ছে অখিলগিরির উদ্দেশ্য। একেবারে রাগ ঢাক রাখেননি, নামটা শুধু করেননি। মঞ্চ যেহেতু বলা যায় যে পুজোর মঞ্চ, তাই হালকা করে জানিয়ে গেলেন একটা বড় সমাবেশ হবে, সমবায়ের, সেখানে তিনি অনেক কিছু বলতে পারবেন। আর সেখানে তিনি বলবেন, কি বলবেন, মূলত বলবেন অখিলগিরির যে রামনগর নিয়ে। কারণ অখিলগিরি পদে পদে বিভিন্ন বিষয়ে তিনি কিন্তু আক্রমণ করেন অধিকারী পরিবারকে, এবং সেই যে আক্রমণ ভালো মনে নিতে পারেন যে অধিকারী পরিবারের মানুষজন, সেটা হয়তো প্রকাশ করেননি। আজ কিন্তু পুরো প্রকাশ না করেও পায়েল তিনি কিন্তু কিছু ইঙ্গিত দিয়ে গেলেন, বললেন রামনগর নিয়ে আমি অনেক কিছু জানি, আপনারা জানতে চাইছেন, সে বলার জায়গা এটা নয়, আমি বলবো, যথাসময়ে বলবো। এবং তিনি বলেছেন যে মুখে যেটা বলা হয় সেটা কিন্তু কাজে করার নয়, কাজে যেটা করবেন মুখে বলবেন না। তার মানে কি, তিনি মুখে যেটা বলবেন না কাজে করবেন। এটা সহজেই বোঝা যাচ্ছে যে এবারের নির্বাচনে অখিলগিরিকে তিনি বেগ দেবেন, তিনি বা তার লোকজন বেগ দেবেন, এমন ইঙ্গিত দেবেন, এমনটাই মনে করা হচ্ছে। কেন না, তার কথার ধরন থেকে বোঝা যাচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, যে পরিবেশ, সেটা থেকেও কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই যে আজকে বললেন, তখন কিন্তু মানুষজন তাকে বলা যায় যে উৎসাহ দিলেন, হাততালি দিলেন, তাতে তিনি উদ্দীপ্ত হলেন। তিনি এর ফলে আগামী দিনে সমবায়ের যে সমবায় সপ্তাহ শুরু হয়েছে, তারই সমাবেশ রাখছেন। সেই সমাবেশে বলতে বাধা থাকবে না, সেই সমাবেশে অনেক কিছুই আমি বলবো। তার মানে কি, তার মানে এটাই যে আসছে নির্বাচন, আসছে নির্বাচনের আগে তাকে নিয়ে শুরু হয়েছে যে জল্পনা, তা নিয়ে কিন্তু অনেক কিছু বলবেন। সেখানে রামনগর বিষয়টি থাকবে, সেটাই ইঙ্গিত করলেন। এবং ইঙ্গিত করার পাশাপাশি প্রচ্ছন্ন একটা হুমকির মতো সুর, হুঁশিয়ারির সুর তার গলায় দেখা গেল। কিন্তু যেহেতু পুজোর মঞ্চ, পুরো খুললেন না নিজেকে, কিন্তু মজার ছলে 9 মিনিটের উপর ভাষণ দিলেন। সেই ভাষণে কিন্তু আগাগোড়া এলাকার মানুষকে কতটা চেনেন,
যে তুমি এমএলএ, তোমরা দাবি করো তোমাদের এলাকা, এটাই বোঝাতে চেয়েছেন, যেন নাম না করে, না পুরোপুরি নিজেকে প্রকাশ করে বোঝালেন যে আমিও জানি রামনগর মানে কি, রামনগরে কে কি করেন, কে কবে সহসভাপতি, কে কবে সভাপতি হয়েছেন, কি কারণে, সংরক্ষণের কারণে কে আবার পদে দাঁড়াতে পারেননি, সব কথা বলে গেলেন, একে একে নাম বললেন। সেই নামের সঙ্গে তালে তালে হাততালি পড়ল এবং সেই ইঙ্গিতপূর্ণ কথার সঙ্গে সামঞ্জস্য রেখে এই যে উচ্ছ্বাস রামনগরের মানুষের, আসলে একটি ক্লাবের 38 বছরের পুজোর উদ্বোধনে গিয়েছিলেন। আজ থেকে 24 ঘন্টার জন্য একটা যজ্ঞ শুরু হবে, সেই যজ্ঞেরও সূচনা করলেন তিনি। সেই যজ্ঞের মাধ্যমে তিনি কিন্তু শক্তি প্রার্থনাও করেছেন। সঙ্গে তিনি আজকের কর্মসূচি জানিয়ে দিয়েছেন, কালকে রাতে গভীর রাতে এসেছেন বাঁকুড়া থেকে, আজকে তিনি যাবেন ঝাড়খণ্ডের সীমানায় একটি এলাকায়, সেখান থেকে আসবেন ঝাড়গ্রামে, গোপীবল্লভপুরে, কেশিয়াড়ি আসবেন। এভাবেই তার আজকে যে বেরিয়েছেন, পরপর তার কর্মসূচি চালু থাকবে এবং সেটা কিন্তু সবগুলোই কিন্তু পুজো উদ্বোধন উপলক্ষে। কিন্তু পুজো উদ্বোধনের মঞ্চ থেকে দাঁড়িয়ে আজকে রামনগরে কি বলেন তা নিয়ে যে উৎসাহ ছিল, সেই উৎসাহ আরো একটু উস্কে দিলেন এবং জল্পনা যেটা ছিল সেটাকে আরো উস্কে দিয়ে তিনি চলে গেলেন। জল্পনা বাড়ল এবং তাকে ঘিরে যে কয়েকদিনের যে একটা আলাপ আলোচনা চর্চা এবং বলা যাচ্ছে কি তিনি কি করবেন সেসব নিয়ে কিন্তু জল্পনা বেড়েই গেল। ঠিক একেবারেই সুজিত, শুভেন্দু অধিকারী তিনি আজকে ঠিক কি বার্তা দিলেন, কি তার ইঙ্গিত, কি তার বক্তব্য, একবার শুনুন। আবার কেউ কেউ আসতে পারেন না, তাদের অনেক সমস্যা থাকে, তারাও আমার খুব পরিচিত, তাদেরও অনেক উপকারে অনেক সময় লেগেছে। নন্দীগ্রাম আন্দোলনের পরে গৌরীশঙ্কর পানি 2008-এ পঞ্চায়েতের আগে এমন কোনো অঞ্চল নেই, তখন অনেক বাহাদুরদের দেখা যায়নি, ফেসবুকে সব গালাগালি করে আমাকে। শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে হাজারো জল্পনার মধ্যে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি ঠিক কি বক্তব্য করলেন দেখি। একমাত্র শুভেন্দুবাবু বলতে পারবেন কাকে কি বলছেন, ওদের এই ভাব বাচ্চার কথাবার্তা আমরা বুঝি না, আমরা সয়ে আসি বলে সামনে এসেও দেখে নেব। সব পাশের বাড়ির সমস্যা, এটা ওরা মেটাবে, লোকের বাড়ি থেকে আমরা নাক গলাই না, আমরা আমাদের পরিবারে সুখী আছি। জয়সলমীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নজর রাখবো। भारतीय सैन्य बल ही है जो दुनिया के हर कोने में पीस कीपिंग मिशंस की अगुवाई करता है। भारतीय सेना जहां दुश्मनों को दहलाने से में सक्षम है, तो वही आपदाओं में दीपक की तरह खुद को प्रज्वलित कर दूसरों के जीवन को भी रोशन कर देती है। साथियों, कोरोना से प्रभावित अपने नागरिकों को विदेशों से सुरक्षित वापस लाने में एयरफोर्स और हमारी नौसेना की भूमिका बहुत प्रशंसनीय रही है। कोरोना संक्रमण के दौरान जब वुहान जाने की चुनौती थी और उसकी भयानकता की अभी तो शुरुआत थी, और वुहान में वहां हमारे फंसे भारतीयों को निकालना था, तो एयरफोर्स के लोग सबसे पहले आगे आए। कुछ ऐसे देश भी थे जिन्होंने अपने लोगों को वुहान में उनके नसीब पर ही छोड़ दिया था, लेकिन भारत ने न सिर्फ अपने हर नागरिक को वहां से निकाला, बल्कि कई अन्य देशों की भी हमारे एयरफोर्स के जवानों ने मदद की। ऑपरेशन समुद्र सेतु के जरिए भी विदेशों जहां हजारों भारतीय हमारी नौसेना के कारण सुरक्षित भारत लौट आए हैं। देश ही नहीं बल्कि मालदीव, मॉरिशस, अफगानिस्तान से लेकर कुवैत, कंगो और साउथ सुदान सहित अनेक मित्र देशों की मदद भी वायुसेना सबसे आगे रही है।
वायुसेना के सहयोग से ही संकट के समय में सैकड़ों टन की राहत सामग्री जरूरतमंदों तक समय पर पहुंच पाई है। साथियों, कोरोना काल में आप सभी के इन प्रयासों की बहुत चर्चा तो नहीं हो पाई और इसलिए मैं आज विशेष तौर पर देश का ध्यान इस तरफ आकर्षित कर रहा हूं। डीआरडीओ हो, हमारी तीनों सेनाएं हो, बीएसएफ सहित हमारी तमाम पैरामिलिट्री फोर्स ने कोविड से जुड़े इक्विपमेंट से लेकर क्वारंटीन और इलाज तक में जिस तरह युद्ध स्तर पर काम किया वो अभूतपूर्व है। जब शुरुआत में सैनिटाइजर और फेस मास्क से लेकर पीपीई तक की चुनौती थी, तब देश की इन जरूरतों को पूरा करने का बीड़ा आप सबने उठाया। प्रोटेक्शन किट हो, डायग्नोसिस हो, वेंटिलेटर्स हो, मेडिकल ऑक्सीजन से जुड़ी सुविधाएं हो, अस्पताल हो, हर स्तर पर आप सभी ने अपना अहम योगदान दिया है। इतना ही नहीं, जब देश के अनेक हिस्सों में भीषण चक्रवात आए, तब भी आपने मुश्किल में फंसे नागरिकों की मदद की, उनको सहारा दिया है। आपके त्याग और तपस्या से जगमगाते आपके जीवन उसी से प्रेरणा लेते हुए आज हर भारतीय दीपावली के इस दिए अटल टनल लद्दाख की कनेक्टिविटी का बहुत बड़ा माध्यम बना चुकी है। हमारी उत्तरी और पश्चिमी सीमाओं पर दर्जनों पुल और लंबी लंबी सड़कें भी इस दौरान ही पूरी तरह तैयार की गई है। जब पूरी दुनिया में हड़कंप मचा हो, हर कोई अपने जीवन को लेकर परेशान हो, उस परिस्थिति में देश की सुरक्षा में निरंतर डटे रह करके काम करके आप लोगों ने देश का दिल फिर जीत लिया है। साथियों, आप सभी की यही प्रतिबद्धता देश को रक्षा सुरक्षा के मामले में मजबूत कर रही है। आज देश में एक तरफ जहां आधुनिक टेक्नोलॉजी, आधुनिक साजो सामान पर फोकस किया जा रहा है, वहीं डिफेंस रिफॉर्म पर भी उतनी ही गंभीरता से काम हो रहा है। रक्षा क्षेत्र में आत्मनिर्भरता के पीछे लक्ष्य यही है कि आधुनिक हथियारों और टेक्नोलॉजी के लिए विदेशों पर निर्भरता कम हो। इसी को देखते हुए हमारी तीनों सेनाओं ने मिलकर एक प्रशंसनीय फैसला लिया है। उन्होंने तय किया है कि अब सुरक्षा से जुड़े 100 से ज्यादा साजो सामान को अब विदेश से नहीं, हमारे देश में से ही उत्पादन किया जाएगा या उत्पादित हो रही चीजों को और अच्छा बनाया जाएगा और यहीं से लिया जाएगा। कोशिश ये भी है कि अभी तक जो पुर्जे आयात हो रहे थे वो भी देश में ही बने। हमारी सेनाओं की ये इच्छा शक्ति देश के अन्य लोगों को भी लोकल के लिए वोकल होने की प्रेरणा दे रही है। साथियों, भारत में हथियार बनाने वाली ज्यादा से ज्यादा कंपनियां आए, इसके लिए रक्षा क्षेत्र में एफडीआई के लिमिट को भी बढ़ाकर 74% किया गया है। भारत में जो कंपनियां आना चाहती हैं, उनके लिए यहां बेहतर सुविधाएं मिले, इसके लिए
उत्तर प्रदेश और तमिलनाडु में 2 बड़े डिफेंस कॉरिडोर पर भी तेजी से काम चल रहा है। साथियों, सेना के आधुनिकीकरण में और सैन्य के साजो सामान की आत्मनिर्भरता में सबसे बड़ा रोड़ा पुराने समय की प्रक्रियाएं रही है। इन प्रक्रियाओं के सरलीकरण के लिए भी लगातार काम किया जा रहा है। সীমান্তে পাক সেনার গুলিতে শহীদ হয়েছেন গ্রামের ছেলে সুবোধ ঘোষ। গতকাল ছেলের মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা। 4 বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সুবোধ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত। রঞ্জিত, দীপাবলিতে অন্ধকার নেমে আসলো তেহট্টের রঘুনাথপুরে। খুব স্বাভাবিকভাবে শোকের আবহ রয়েছে এই মুহূর্তে গ্রাম জুড়ে। স্বাভাবিকভাবেই গতকাল খবর পাওয়ার পরে এই গ্রামে যেমন শোকের ছায়া নেমে আসছে, পাশাপাশি পরিবারও ভেঙে পড়েছে এবং পরিবারে যেটা দাবি করা হচ্ছে বরাবর যে ছুটিতে আসার কথা ছিল ডিসেম্বর মাসে সুবোধের, এবং বাড়িতে এসে তার বাড়ির কিছু সংস্কারের কাজ করার কথা ছিল, পাশাপাশি তার যে ছোট্ট সন্তান রয়েছে কন্যা সন্তান তারও অন্নপ্রাশন করার কথা ছিল। সব মিলে এই যে দুঃখ, এই বেদনা সব মিলে গ্রামের পাশাপাশি পরিবার কিন্তু একেবারে ভেঙে পড়েছে। দূর দূরান্ত থেকে মানুষ তারা আসছেন, গ্রামে ভিড় করছেন এবং এই গ্রামের ছেলের এই মৃত্যু এবং এই শহীদ হয়ে যাওয়া কিন্তু একদিকে যে মানুষ বিরক্তের কথা বলছেন, পাশাপাশি কিন্তু দীপাবলির এই আজ কিন্তু একবারে অন্ধকার নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। ধন্যবাদ। না, সব রকম সুদাই ছিল তো না, কাগজ জমা করছি অনেক ছেলে।